নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পাঞ্জাব থেকে দলে দলে কৃষকরা দিল্লি দখল করতে, দিল্লির রাস্তা দখল করতে যখন আসছিল, তখন আপাতত হরিয়ানাতে শম্ভু বর্ডার, সেই শম্ভু সীমান্তে হরিয়ানাতে ব্যারিকেড করে কৃষকদের আটকে দেওয়া হয়েছে। তার কারণ একটাই, এই মুহূর্তে সিজেপির ককরোচ জনতা পার্টির প্রোটেস্ট চলছে দিল্লিতে যন্তর মন্তরে। এই অবস্থায় যদি কৃষকরাও এসে আবার তারাও তাদের মতো আন্দোলন শুরু করে, তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। এবার এই গোটা ঘটনাটা না আমাদের একটু জিওপলিটিক্সের আঙ্গিকে বুঝতে হবে। কারণ আপনি যতই মনে করুন না কেন যে এই তো এই ঘটনা আমার দেশে ঘটলো, তার ফলে এটা ঘটছে, যখন আপনি ডিপ লেভেলে ভাববেন, তলিয়ে ভাববেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আশেপাশে যা কিছু ঘটছে তার 90% জিনিস ভূ রাজনীতি এবং বড় বড় প্লেয়ারদের অঙ্গুলি হেলনেই ঘটছে। বাংলাদেশেও যখন আন্দোলন চলছিল মাত্র 2 বছর আগে, আমাদের স্মৃতি এত দুর্বল হলে কি করে হবে? তখনও মনে করুন বাংলাদেশের আন্দোলনকে নৈতিক সমর্থন দিতে কলকাতায় মিছিল হয়েছিল, যে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে আমরাও নৈতিক সমর্থন জানাচ্ছি বামপন্থী কিছু দলটলের তরফে। তারা কোথায়? বাংলাদেশে তারপর যা কিছু চলল 2 বছর ধরে, সেখানে তাদের আর মুখ খুলতে দেখা গেল না। আপনি মনে করে দেখুন, শেখ হাসিনা যেদিন বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিতে চলে এলেও, সেদিন ভারতবর্ষের ফেসবুকে কমেন্টে পোস্টে সে কি উল্লাস! কারণ গণতন্ত্রের জয় হয়েছে, ডিক্টেটরশিপের পতন হয়েছে। তারপর 2 বছর ধরে যা চলল, সেই উল্লাস করা ব্যক্তিদের আর দেখা গেল না। তো যাদের একটু আইকিউ কম, তারা যা কিছু চোখের সামনে দেখে তাই নিয়েই লাফায়, তাই জিনিসপত্র সেগুলোকেই সত্যি বলে মনে করে। কিন্তু যারা একটু পড়াশোনা করেছে, যাদের তলিয়ে ভাবার মতো আইকিউ আছে, তারা চোখের সামনে যা দেখা যায় তাতেই বিশ্বাস করে না। তার পিছনে কে রয়েছে, কারা রয়েছে, কিভাবে কি চলছে, সেটাকে ভাবতে বুঝতে চেষ্টা করে। তো চলুন, আমি বিশ্বাস করি স্কিল বাংলা চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন, তারা যে কোনো জিনিসকে তলিয়ে ভাবতে, দেখতে, বুঝতে চেষ্টা করেন বলেই আপনারা স্কিল বাংলা চ্যানেলের মেম্বার হয়েছেন। দেখুন, প্রথম কথা, এই যে ফার্মার্সরা মার্চ করছে দিল্লিতে আসার জন্য, তো এনারা আসছেন পাঞ্জাব থেকে। পাঞ্জাবে আমরা জানি বিজেপি সরকার আছে, মানে আম আদমি পার্টির সরকার আছে। তো খুব স্বাভাবিক, এটা দেশের ইন্টারনাল পলিটিক্স। আম আদমি পার্টি দেখবে যে আমাদের রাজ্য থেকে যদি দিল্লিতে গিয়ে কেউ বিজেপির বিরুদ্ধে প্রোটেস্ট করে, করুক, আমরা কেন আটকাবো? হ্যাঁ স্যার, ঠিক স্যার, বিজেপি হলে আটকে দিত না, কোনো দল আটকাতো না। বিজেপিও যদি দেখে যে আমার এখান থেকে কেউ গিয়ে বিজেপি কোনো রাজ্যে আন্দোলন করবে, তো বিজেপি মনে করবে যাক আমার কি। প্রত্যেকটা পার্টি নিজের পলিটিক্যাল ফায়দাই দেখবে, ঠিক আছে? যখন আপনি জিওপলিটিক্স বুঝবেন, যে কোনো টপিককে ডিকোড করবেন, কাজেই কে কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন, কে কোন আইডিওলজিকে সমর্থন করেন, এগুলোকে সরিয়ে নিরপেক্ষভাবে দেখতে চেষ্টা করবেন, তবেই বুঝবেন, তবেই ঠিক জিনিসটা ধরতে পারবেন। তো এমন নয় যে আম আদমি পার্টি কি বিশাল খারাপ গো, ফার্মারদের পাঠিয়ে দিল গো, বিজেপি হলে পাঠাতো না গো, একদমই না, বিজেপি হলেও পাঠাতো। তো তারা তাদের পলিটিক্যাল ফায়দার জন্য ফার্মারদের আটকায়নি, কৃষকদের বলছে হ্যাঁ যাও যাও, দিল্লিতে যাও, গিয়ে আন্দোলন করো। এইবার পাঞ্জাব থেকে দিল্লি আসতে গেলে আপনি যদি মানে রুটটা দেখেন, তাহলে আপনাকে হরিয়ানা দিয়ে আসতে হবে। পাঞ্জাব আর দিল্লির মাঝখানে হরিয়ানা আছে। তো হরিয়ানাতে বিজেপির সরকার। তো হরিয়ানায় বিজেপির সরকার কি করেছে, যাতে দিল্লি পর্যন্ত এই কৃষকরা পৌঁছাতেই না পারে, তার জন্য আগেই শম্ভু বর্ডারে পুরো ব্যারিকেড করে আটকে দিয়েছে কৃষকদের। এই অবধি ক্লিয়ার? তাহলে রুট বোঝাতে পারলাম। এইবার সেকেন্ড কথা, যে চাষিরা
পাঞ্জাব থেকে দিল্লিতে অবরোধ, ধর্ণা প্রদর্শন এইসবের জন্য আসছিলেন কেন? আসছিলেন জিও পলিটিক্সের জন্য। স্যার আপনি সব সময় নিজের সাবজেক্টকেই বড় করে দেখান। একদমই না, জিও পলিটিক্স দিয়েই সব কিছু কন্ট্রোল হয়। জিও পলিটিক্সের জন্যই নির্ধারিত হয় আপনার বাড়িতে বিদ্যুৎ বিল কত আসবে, আপনার রান্নাঘরে গ্যাসের সাপ্লাই থাকবে কিনা, আপনার ছেলে চাকরি পাবে কিনা, সবকিছু। কেন জিও পলিটিক্সের জন্য চাষিরা আসছিলেন দিল্লিতে? কারণ ভারত এবং আমেরিকার একটা বাইল্যাটারাল ট্রেড ডিল হবার কথা। যারা স্কিল বাংলা অনেকদিন দেখছেন, ইউএস ভারত ট্রেড ডিলের ব্যাপারে তারা জানেন, যেখানে চাষিদের দাবি যে এই যে ট্রেড ডিলটা হচ্ছে, এই ট্রেড ডিলে ভারত সরকার নিজেদের ডেয়ারি এবং এগ্রিকালচার এই দুটো সেগমেন্ট আমেরিকার জন্য ওপেন করে দিচ্ছে। তো আমেরিকার ডেয়ারি প্রোডাক্ট মানে আমেরিকার দুধ, দই, পনির, চিজ, এবং ওই দুধগুলো 6 মাস অবধি থাকে, খারাপ হয় না, এইগুলো যদি ঢুকে যায় ভারতে, তো এবং আমেরিকার সয়াবিন, কর্ন, এই ধরনের কিছু পোলট্রির আইটেম, ডিম থেকে শুরু করে মাংস, এইগুলো যদি একবার ভারতের মার্কেটে ঢুকে যায়, সবই ফ্রোজেন আর কি, যাতে নষ্ট না হয়, তো ভারতের চাষিরা শেষ। ভারতের চাষিরা অত কম দামে নিজের দেশেই জিনিস ছাড়তে পারবে না, যে দামে আমেরিকা 7 সমুদ্র 13 নদী পার করে ভারতে মাল পাঠিয়ে বিক্রি করে দেবে। তো ভারতের চাষিদের জীবন জীবিকা সব শেষ হয়ে যাবে। এই জন্য চাষিরা আন্দোলনে আসছে যে এই ট্রেড ডিল হতে দেওয়া যাবে না। এবার আপনি বলবেন, স্যার ট্রেড ডিল তো হয়নি, হলে তো আমরা নিউজে দেখতে পেতাম। এক্স্যাক্টলি তাই। এবং আপনি এটাও বলবেন যে স্যার এই ডেয়ারি আর এগ্রিকালচার ফিল্ড ওপেন করবে না বলেই তো ভারতের সঙ্গে আমেরিকার এত কিছু হয়ে গেল। ডেয়ারি আর এগ্রিকালচার ফিল্ড যদি ভারত ওপেন করে দিত, তাহলে তো কবেই ঝামেলা মিটিয়ে যেত, এত কিছু হতোই না। একদমই তাই, এটা আপনি জানেন। কিন্তু চাষিদের কেউ না কেউ তো গিয়ে ভুল বুঝিয়েছে। চাষিদের কাছে তো যে নেগোসিয়েটার টিম নেগোসিয়েট করছে ভারত এবং আমেরিকার, তারা গিয়ে কেউ খবর দেয়নি, এই নেগোসিয়েট হলো আজকে, আমরা এগ্রিকালচার ফিল্ড ওপেন করে দিচ্ছি। এই তথ্য কারোর কাছে নেই। তো চাষিদের কেউ না কেউ গিয়ে ভুল বুঝিয়েছে যে আমেরিকার থেকে হাফ দামে এইগুলো নিয়ে আসা হবে ভারতে, তোমরা তো শেষ। চাষিরা তারা দেশদ্রোহী নয় যে হঠাৎ করে 15ই আগস্টের আগে ঝামেলা তৈরি করতে তারা দিল্লিতে আসছে। তারা এদেশের গর্বিত নাগরিক। এবার আপনাকে যদি গিয়ে বোঝানো হয় যে তুমি ভাই সামনের মাস থেকে খেতে পড়তে পাবে না, তার কারণ হচ্ছে এই, তোমার পেটে লাথি মারা হয়েছে, আপনি তো তখন পাগলের মতো করে সেটাকে আটকানোর জন্য ছুটবেন। এবার সেই কৃষক, সেই চাষি বেশিরভাগ, হ্যাঁ ওর মধ্যে কেউ কেউ আছে যারা শেয়ানা, যারা জানে যে এগুলো কিছুই হয়নি, আমি লোককে খেপাচ্ছি, বাট বাকি 99% লোক তারা জানেন না, তাদের দোষ নেই, তাদের কাছে সঠিক তথ্যটা পৌঁছায়নি যে ভাই এই এগ্রিকালচার আর ডেয়ারি ভারত সরকার ওপেন করেনি বলে আমেরিকার জন্য ভারত বলে দিয়েছে যে আমরা ওপেন করব না এই দুটো সেগমেন্ট, আমেরিকার মাল আমরা নেব না, আমাদের চাষিরা বিপদে পড়ে যাবে। তার জন্যই আমেরিকার সঙ্গে আমাদের এত ঝামেলা এতদিন ধরে চলছে, ভারতের চাষিদের বাঁচানোর জন্যই ভারত ফাইট করছে। তার কারণ আছে। আমেরিকার সঙ্গে আমরা কেন পারবো না বলতে, দেখুন আমেরিকাতে এক একজন চাষির কাছে 1000 একর জায়গা রয়েছে ধরুন, ভারতে 1 বিঘা জায়গা নেই এক একজন চাষির কাছে। তো যে 1000 একর জমির মালিক, তার চাষ বুঝতে পারছেন আপনি, রোবট আছে, এআই আছে, ড্রোন আছে, ফার্টিলাইজার আছে, টাকা আছে, মেশিনারি আছে, সায়েন্স আলাদা লেভেলের, তারা যেভাবে মাস স্কেলে প্রোডাকশন করতে পারে, ভারতের একজন চাষি তার 1 বিঘা জমি, সে ওইটুকু জমিতে কি প্রোডাকশন করবে, কোনটুকু, মানে অল্প জিনিস তৈরি করতে গেলে তো খরচ বেশি হয় না। 100 জনের রান্না একসঙ্গে হচ্ছে, যা খরচ পড়বে, আর 50টা আলাদা আলাদা জায়গায় ওই আইটেমই দুজনের করে হচ্ছে, খরচ অনেক বেশি পড়বে। এই জন্য যৌথ ফ্যামিলিতে খরচ কম হয়, ঠিক আছে।
তো ভারতে কি হচ্ছে, 1000 একর জায়গায় দেখা যাচ্ছে 1000 জন চাষি মিলে চাষ করছে, আলাদা আলাদা, 1 একর 1 একর 1 একর। তো 1 একর জায়গায় যেটুকু ধান হচ্ছে সেটা সে ভ্যানে করে করে নিয়ে যাচ্ছে বিক্রি করতে, যেটুকু আলু হচ্ছে সে ছোট কোনো গাড়িতে করে নিয়ে যাচ্ছে বিক্রি করতে। আর এই 1000 একর যখন একজনের কাছে থাকে, সে তো আলাদা সাপ্লাই চেন তৈরি করে ফেলবে, তাই না? সে তো যখন সার আনবে, 1 বস্তা তাকে আলাদা করে আনতে হবে না, সে তো পুরো লরি বোঝাই করে সার নিয়ে চলে আসবে, ট্রান্সপোর্ট কস্ট কম পড়বে। তো যার ফলে আমেরিকাতে খুব অল্প চাষি আছে, ওদের চাষ করার দরকার পড়ে না, এত কিছু কাজ করার আছে ওদের। এবং যে কজন চাষি আছে তাদের কাছে এত জমি এবং এত হিউজ প্রোডাকশন তারা সামলায় যে তারা মারাত্মক বড় লোক। ভারতবর্ষে সেটা সম্ভব নয় এখনকার অবস্থা অনুযায়ী। তো ভারতের চাষি পারবেই না আমেরিকার চাষি যে রেটে জিনিসটা দেবে সেই রেটে জিনিসটা ছাড়তে। প্রবলেম বোঝা গেছে? তো আমাদের চাষিদের জেনুইন প্রবলেম রয়েছে, কিন্তু তাদের কাছে জেনুইন খবরটা নেই। সেকেন্ড কথা, স্যার এর আগে একবার ফার্মার প্রোটেস্ট হয়েছিল, তখন তো স্যার জিওপলিটিক্স ছিল না, মনে আছে? 2020-21 তখনও জিওপলিটিক্সই ছিল। তখন তো স্যার ভারতের ইন্টারনাল 3টে ফার্ম ল এসেছিল একদম। এখন যেমন মিস ইনফরমেশন দেওয়া হয়েছে চাষিদের, তখন মিস ইন্টারপ্রিটেশন করা হয়েছিল, কারোর কোনো স্বার্থ তো ছিল। 3টে ফার্ম ল আপনারা যারা পড়েছেন, গুগল করে ল 3টেকে পড়েছেন, পড়ে কি দেখেছেন? পড়ে দেখেছেন ওখানে লেখা আছে যে এখন যেমন ভারতবর্ষের নিয়ম আছে, একটা রাজ্য থেকে চাষি অন্য রাজ্যে মাল বিক্রি করতে পারবে না, তো সেটাকে তুলে নেওয়া হতো। এক রাজ্যের চাষি অন্য রাজ্যে মাল বিক্রি করতে পারতো, তাতে কি ক্ষতি হতো? আপনি এখন বলবেন স্যার ভালোই তো হতো, এই তো আমাদের রাজ্যের আলু চাষিরা মার খাচ্ছিল, কিন্তু উড়িষ্যাতে আলুর এত দাম ছিল, আমরা উড়িষ্যায় আলু পাঠাতে পারছিলাম না কারণ নিয়ম নেই। কোনো জায়গায় উদ্বৃত্ত হলে পাশের রাজ্যে পাঠিয়ে দিলে ওদেরও দাম কমে, আমাদেরও চাষিদের পেটে লাথি পড়ে না। তো স্যার ভালোই তো এটা, হ্যাঁ এটা ভালোই তো, যেই পড়বে সেই বলবে এটা ভালোই তো, কিন্তু কৃষকদের কিছু তো ভুল বোঝানো হয়েছিল। আর কি ছিল ওতে নিয়ম? কৃষিকাজ, এই ফার্মিং এগ্রিকালচার সেগমেন্টটাকে এখানে ইনভেস্টমেন্ট আনার চেষ্টা করা হচ্ছিল। কোনো জায়গায় বড় প্রাইভেট ইনভেস্টমেন্ট না এলে সেই জায়গার উন্নতি হবে কি করে? প্রাইভেট ইনভেস্টমেন্ট কি করে আসবে? মুকেশ আম্বানি, আদানি, টাটা যাদের কাছে টাকা আছে, তারা একজন কৃষককে এসে বলবে এ নাও তুমি একটা 10 কাঠা জায়গায় ধান চাষ করো, আমি তোমাকে লোন দিলাম। সম্ভব নয় না, ওরা হিউজ বড় স্কেলে কাজ করে। তো কি সিস্টেম ছিল? সিস্টেম ছিল যে প্রাইভেট কোম্পানিরা, যাদের প্রচুর শস্য দরকার, বিস্কুট কোম্পানি, কেচাপ তৈরি করে, সস তৈরির কোম্পানি, টমেটো দরকার প্রচুর, বিস্কুট কোম্পানির হয়তো আটা ময়দা দরকার প্রচুর, কোনো চানাচুর ঝুরি ভাজা কোম্পানি, হলদিরাম প্রভুজি, তাদের হয়তো এই ধরনের কিছু জিনিসপত্র দরকার, কোনো বড় ইথানল কোম্পানি, তার হয়তো আখ দরকার। যে কোম্পানির যা দরকার একদম র মেটেরিয়াল, খাদ্যশস্য, কোনো ওই লেইস, আঙ্কেল চিপস, এইসব পটেটো চিপস কোম্পানি, এদের আলু দরকার। তো এখন কি হয়, চাষি চাষ করে, অত্যন্ত অল্প দামে সেটাকে কোনো মিডলম্যানকে দিয়ে আড়তে বিক্রি করে মান্ডিতে, তারপর সেইটা আবার কোনো লোক কেনে, তারপর সেইখান থেকে যায় ওই চিপস কোম্পানিতে, কেচাপ কোম্পানিতে। তো চাষি পেল না দাম, বলা হয়েছিল যে এবার আর এগুলো হবে না, কোম্পানি ডিরেক্ট চলে আসতে পারবে, এসে চাষিদেরকে অ্যাডভান্স টাকা দিয়ে দিতে পারবে, এগ্রিমেন্ট, অ্যাডভান্স এগ্রিমেন্ট, যে এই টাকায় তোমার আগামীর ফসল আমি কিনে নিলাম, তুমি এখন এই যে ধান রোয়া শুরু হলো, যা চাল হবে 4 মাস 5 মাস পর, আমি এখন থেকে এগ্রিমেন্ট করে নিলাম আমি কিনে নেবো এই দামে। তো কোনো সময় যদি প্রচুর মানে জিনিস বেশি উৎপাদন হয়, টমেটো ফমেটো অনেক সময় হয় না, লোকে ফেলে দেয় চাষিরা, বিক্রি করতেও যায় না, যে বিক্রি করেও লাভ নেই, তো তাহলেও তোমাকে এই দামই দেওয়া হবে যেটা এগ্রিমেন্ট হলো। চাষিদের হঠাৎ করে ডাউন খেয়ে যাবার আর কোনো রিস্কই থাকলো না।
যদি রিস্ক হয় তো কোম্পানির হবে, চাষিদের হবে না। চাষিদের নিশ্চয়তা এলো, মানে নির্দিষ্ট এগ্রিমেন্ট হলো, এবং কোম্পানিগুলো এসে ওই এলাকার 1000টা চাষির সঙ্গে ডিল করে নিতে পারবে, এবং কোম্পানিরা ওই 1000টা চাষিকে নিজেরাই সার দিয়ে দেবে, নিজেরাই বীজ দিয়ে দেবে। তো একজন চাষি 1 বস্তা সার 5 ঘন্টা ধরে সাইকেলে করে বাইক করে নিয়ে আসবে, তার যা খরচ পড়বে ওই খরচের দরকারই নেই। বড় লরি করে পুরো গ্রামে সার চলে আসবে, কারণ কোম্পানি আনছে, সে বাল্কে আনতে পারবে। শুনতে খুব ভালো লাগে স্যার, সমবায় যদি হয়, গ্রামের সবাই মিলে যদি মিলেমিশে একটা লরি করেই সার আসে আপনার গ্রামে, যে যার মতো বলবে ধর তুই তোর মতো কর, আমি আমার মতো করি, ওইভাবে মিলমিশ করে, ওটা আদর্শ কনসেপ্ট, ওটা হয় না প্র্যাকটিক্যালি। যখন ফসল উঠবে কোম্পানি একবারে গাড়ি পাঠিয়ে পুরো ফসল ডিরেক্ট নিয়ে চলে যাবে, তো মাঝখানের খরচ আর থাকলো না, কোম্পানি টাকা ডিরেক্ট কৃষককে দিয়ে দিল। কোম্পানিরও খরচ কম পড়ছে, কারণ কোম্পানি কি করছে, একবারে বড় গাড়ি পাঠিয়ে সব মাল নিয়ে যাচ্ছে, আলাদা আলাদা কৃষককে আলাদা আলাদা করে গাড়ি করে মান্ডিতে বেচতে যেতে হচ্ছে না। এর ফলে কি হবে, কৃষকের আয় বাড়বে। কৃষকের আয় দ্বিগুণ করুন, মানছি না, মানবো না। আর এই করে তো দ্বিগুণ করা যায় না, তার জন্য তো ইকোনমিক্যাল সেন্স লাগে, প্ল্যানিং লাগে। দাবি করে তো দ্বিগুণ হয় না, কাজ করতে হয়। দেন এই বড় বড় কোম্পানিগুলো আসছে, এদের ক্ষমতা আছে নতুন মেশিন কেনার, কৃষকের থোড়ি ক্ষমতা আছে। এরা মেশিন কিনে কৃষককে দিয়ে দেবে যে তুমি আমার সঙ্গে এগ্রিমেন্টে তো চাষ করছো, নাও মেশিন, এই মেশিন দিয়ে চাষ করো, সুবিধা হবে, এই মেশিন দিয়ে ফসল কাটো, তোমাদেরই ট্রেনিং দিয়ে দেওয়া হচ্ছে, সুবিধা হবে। একটা মেশিন গ্রামে চলে এলো, এর জমিতে হয়ে গেল, কোম্পানি পরের দিন ওটাকে পরের আরেকজনের জমিতে লাগিয়ে দেবে। রামলালের জমিতে হয়ে গেল, শ্যামলালের জমিতে কাজ করতে শুরু করবে। কিন্তু রামলাল শ্যামলাল গ্রামের 5 জন মিলেমিশে একসঙ্গে মিটিং করে সবাই মিলে কিছু কিছু করে টাকা দিয়ে একটা মেশিন কিনবে, হয়েছে আপনার গ্রামে এখনো অবধি? নিজেরাই মারামারি করে মরবে, না আমি দেবো না, তুই বেশি টাকা দে, না তোর বাড়িতে 2 দিন কেন বেশি কাজ হবে, হয় না। ওরম শুনতে বলতে ভাল লাগে। স্যার এটা করলে তো গোটা ভারতের এগ্রিকালচারাল সেগমেন্ট চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, আর হতো বলেই চাষিদের মিস ইন্টারপ্রেট করা হয়েছিল সেই সময়, যে ভারতের অগ্রগতি থামাতে হবে, তো প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে, তোমরা আন্দোলন করো। চাষিরা চলে এসেছিল আন্দোলন করতে, আন্দোলনের চাপে সরকারকে 3টে বিল ব্যাক করে নিতে হয়েছিল। আজ পর্যন্ত সেই 3টে বিল ইমপ্লিমেন্ট হয়নি, আজ পর্যন্ত চাষিদের জীবনের কোনো উন্নতি হয়নি। তো এইটা হচ্ছে পুরনো যে 3 ফার্ম লজ, সেইটার ডিটেলিং। আমার ধারণা আপনাদের অনেকের কাছেই হয়তো এতটা ক্ল্যারিটি ছিল না যে অ্যাকচুয়ালি আইনে কি লেখা আছে। সবাই কিছু শুনছে, কিন্তু লটা কেউ পড়ে দেখেনি। স্যার প্রাইভেটাইজেশন হওয়া তো স্যার খারাপ। আচ্ছা, আপনার বাড়ির যে ছেলেটা বা মেয়েটা আইটি কোম্পানিতে চাকরি করে, প্রাইভেট কোম্পানিটা তৈরি না হলে ও চাকরি পেত। আপনার পরিচিত যে ছেলেটি বা মেয়েটি এইচডিএফসি, আইসিআইসিআই, অ্যাক্সিস, বন্ধন, কোনো না কোনো ব্যাংক, কোটাক মাহিন্দ্রা, কোনো না কোনো ইন্স্যুরেন্স কোম্পানি, হেলথ ইন্স্যুরেন্স কিছুতে কাজ করে, চাকরি করে, প্রাইভেট ব্যাংকিং সেগমেন্টগুলো না হলে সে চাকরি পেত। আপনার চেনা পরিচিত যে ছেলেটি বা মেয়েটি গাড়ি কারখানা, গাড়ির শোরুম, গাড়ির গ্যারেজ, কোথাও চাকরি করে, মাহিন্দ্রা, টাটা, কোথাও হন্ডা, প্রাইভেট গাড়ি কোম্পানি কারখানাগুলো না হলে সে চাকরি পেত। তো চাকরিটা তৈরি হবে কি করে যদি প্রাইভেট কোম্পানি না আসে? আমেরিকা হয়েছে কি করে? কারণ প্রাইভেট বিজনেস এত, বাণিজ্যে বসতে লক্ষ্মী, সে তো কবে আমাদের অ্যানসিয়েন্ট টাইমে বলে গেছিল, আমরা বুঝতে পারিনি, সে তো আমাদের ভুল। না স্যার এই প্রাইভেট না হলেই ভালো স্যার। আচ্ছা প্রাইভেট ধরুন এইগুলো নেই, তো এই ছেলেমেয়েগুলো কোথায় চাকরি করতো? এর আগের প্রজন্মে যখন প্রাইভেট ছিল না, এরা কি সবাই সরকারি চাকরি করতো? না, সরকারি চাকরি তখনও কম ছিল, এখনকার থেকে বেশি কম ছিল। তখন এই সমস্ত মানুষজন, প্রত্যেক পরিবারের ছেলেরা, তারা মাঠে কাজ করত, কৃষি কাজ করত। অপশান ছিল না, দুটোই অপশান, হয় সরকারি চাকরি পেতে হবে, নইলে কৃষিকাজ, নইলে কোনো ছোটখাটো মুদির দোকান, এরকম কোনো ব্যবসা, মিষ্টির দোকান। এছাড়া আমাদের আগের বা তার আগের প্রজন্মে কি অপশান ছিল আপনি একটু ভেবে বলুন তো। এখন আমাদের কাছে একটা নতুন অপশান খুলেছে, আপনি আরো 5 রকমের ব্যবসা করতে পারেন এবং চাকরিও করতে পারেন প্রাইভেটে।
যারা সরকারি পাচ্ছে বা করছে সে তো খুব ভালো, বাট যারা পাচ্ছে না বা করছে না তাদের কাছে কৃষিকাজ ছাড়াও অপশান খুললো। এরম নয় যে প্রাইভেট যতদিন ছিল না সবাই সরকারি পাচ্ছিল। মেয়েরা কিছুই করতো না বা করতে দেওয়া হতো না। 50% আমাদের জনসংখ্যা, তাদের জাস্ট বাড়িতে বসিয়ে রাখা হতো। 5% মেয়ে হয়তো করতো, 45%কে বাড়িতে বসিয়ে রাখা হতো, আর 2% ছেলেরা সরকারি চাকরি করত। 98%-এর মধ্যে 80 to 90% কৃষিকাজ, বাকি 8-10% ব্যবসা করত। এবার এত লোক কৃষিকাজ করে করবেটা কি? আমাদের এগ্রিকালচার সেগমেন্ট ওভার ক্রাউডেড। মানে আমাদের দেশে যত কৃষক আছে, আমাদের দেশের প্রায় 35 কোটি মানুষ ডিরেক্টলি এগ্রিকালচারের সঙ্গে যুক্ত এবং এইভাবেই জীবিকা নির্বাহ করেন। ইনডিরেক্টলি সংখ্যাটারও বেশি হবে। আমাদের দেশের সমস্ত মানুষের মুখে অন্ন জোগানোর জন্য 35 কোটি কৃষকের দরকার নেই, হয়তো 3.5 কোটি কৃষক থাকলেই হয়ে যায়। তাহলে এরকম না যে কৃষক দরকার বা কৃষিকাজ প্রচণ্ড প্রফিটেবল বলে লোকজন করছে। যারা কৃষক পরিবার থেকে আছেন তারা খুব ভালো করে জানেন যে কৃষিকাজে চলে যায় কোনো রকমে, কোনো প্রফিট নেই, ওই নিজেদের খাওয়া পড়াটা, অল্প কিছু টাকা পয়সা চলে যায়, আহামরি কিচ্ছু প্রফিট নেই। কৃষকের অবস্থা খুবই খারাপ, এবং কেউ বিশাল আনন্দে ভালোবেসে চাকরি ছেড়ে দিয়ে কৃষিকাজ করছে তা নয়, অন্য কিছু অপশান নেই বলে বাধ্য হয়েছে কৃষিকাজ করতে। না হলে ভারতে যা ল্যান্ড আছে সেটা 3.5 কোটি কৃষক আরামসে সামলে নিতে পারে, আমেরিকার মতো। এক একজনের কাছে অনেক বেশি ল্যান্ড থাকবে চাষবাস করার জন্য, বরং মেশিন থাকবে, রোবট থাকবে, মেশিন, রোবট, ড্রোন, এআই, সায়েন্স, ওয়েদার ফোরকাস্ট সব কিছুর সাহায্য নিয়ে মডার্ন সায়েন্টিফিক ওয়েতে কৃষিকাজ হবে। বাট সেটা তখনই সম্ভব যখন আমাদের বাকি ছেলে মেয়েরা অন্যান্য বিভিন্ন জায়গায় চাকরি পেয়ে যাবে, প্লেসড হয়ে যাবে, তাই না? যারা আজকে কৃষক হিসেবে জীবিকায় আমাদের দেশ চিহ্নিত করে, আমি তো বলবো তাদের মধ্যে 90%কে বেকার হিসেবে চিহ্নিত করা উচিত। আমাদের দেশ তাদের কাজ দিতে পারেনি, তারা বাধ্য হয়ে কৃষিকাজ করছে তাই। তো এই হলো টোটাল কৃষকদের অবস্থা। তাহলে স্যার, যখন ভালো হচ্ছিল তখন কৃষকরা আপত্তি জানালো কেন? সতীদাহ যখন ব্যান করা হচ্ছিল তখন রাজ্য জুড়ে, দেশ জুড়ে লোকজন আপত্তি জানিয়েছিল কেন? বিধবা বিবাহ যখন প্রচলন করা হচ্ছিল তখন দেশ জুড়ে লোকজন আপত্তি জানিয়েছিল কেন? কারণ লোকজন ঠিকটা বোঝেনি, লোকজনের মাথায় ভুল জিনিস ঢোকানো হয়েছিল। খুব ক্লিয়ার এই যে ইস্যু। সোজা কথা, বিদেশের পরিষ্কার নজর থাকে, এইভাবেই যে কোনো এজেন্সিগুলো কাজ করে, গুপ্তচর সংস্থাগুলো, যে দেখে নাও আমি যে দেশটায় টার্গেট করছি তার ইন্টারনাল কি ইস্যু আছে। ইস্যু তো আর বিদেশ ক্রিয়েট করে দেয় না, হয় সেই দেশের সরকার কোনো ভুল করে, জেনুইন ভুল, সরকারেরই দায়। বিদেশ কি করে, ওই ভুলটাকে প্রথমে রেজনেট, তারপর অ্যাম্প্লিফাই, তারপর এক্সপ্লয়েট করে এনক্যাশ করে নেয়। আর যদি ভুল না করে সরকার, তাহলে সরকারের এরকম কি কোনো জায়গায় কমিউনিকেশনে ক্ল্যারিটির অভাব আছে যেইটাকে দিয়ে লোককে একটু ভুল বুঝিয়ে দেওয়া যেতে পারে? ব্যাস, তারপর আন্দোলন করে সেই জিনিসটাকে এনক্যাশ করে নিতে পারলেই সেই দেশের প্রোগ্রেস, সেই দেশের ডেভেলপমেন্ট বন্ধ। আজকের দিনে কোনো দেশকে যুদ্ধে হারাতে হলে আপনাকে AK-47 নিয়ে বর্ডারে যাওয়ার দরকার নেই। সেই দেশের মধ্যে ঝামেলা পাকিয়ে রেখে দিন, সে এমনি ডেভেলপমেন্টে ফোকাস করতে পারবে না, নিজেদের দেশের মধ্যে ঝামেলাঝাটি করে আটকে থাকবে নিজেরা। সেই সময় আপনি শান্তিতে নিজের দেশের ডেভেলপমেন্ট করে এগিয়ে যান। প্রত্যেকটা দেশ এটাই চাইছে। পিওকেতে কি হচ্ছে সেটাও আপনি জানেন, কারা করাচ্ছে। তো আমাদের এখানেও যা হচ্ছে তারাও তো চুপ করে বসে নেই। এবার আপনি বলবেন, স্যার আমাদের দেশ যদি লাস্ট কিছু বছরে ঠিকঠাকভাবে এগিয়েই থাকে তাহলে দেশে এত ডিসস্যাটিসফ্যাকশন কেন? এই যে কোনো ধরনের আন্দোলন, এগুলো সবই তো একটা ডিসস্যাটিসফ্যাকশন থেকে তৈরি হয়। আমাদের দেশের মানুষ আনন্দে নেই কেন?
দেখুন, আমাদের দেশের মানুষ আনন্দে নেই, তার একটা কারণ আছে। আনন্দে সেই থাকে, যেমন ধরুন একটা ছেলে, সে জানে আমি তো লাস্টই হব, ফেলই করব, তো সে আনন্দে থাকে, তার পরীক্ষা নিয়ে কোনো টেনশন হয় না। যে সেকেন্ড বা থার্ড হয় তার টেনশন হয় যে এবার আমাকে ফার্স্ট হতে হবে। তো যার অ্যাসপিরেশন আছে না, তার ডিসস্যাটিসফ্যাকশন আছে। যার অ্যাসপিরেশন নেই তার জীবনে আনন্দই আনন্দ। আপনি হ্যাপিনেস ইন্ডেক্স দেখুন, পাকিস্তানে আনন্দই আনন্দ, কোনো চাওয়াও নেই, পাওয়াও নেই, কোনো ঝামেলাও নেই। আপনি মানে আমি যদি আমার কোচিং সেন্টার নিয়ে উদাহরণ দিই, আগে তো আমরা অফলাইনে পড়াতাম, মানে পুরোটাই, অনলাইন ছিল না। তো স্টুডেন্টদের কি ডিমান্ড ছিল? স্যার অনলাইনের ব্যবস্থা করতে হবে, যাতে বাড়িতে বসে পড়তে পারি, যেতে আসতে টাইম ওয়েস্ট হচ্ছে। আমরা যখন অনলাইন করে দিলাম, স্টুডেন্টদের কি ডিমান্ড হলো? স্যার অনলাইন ক্লাসগুলো রেকর্ডেড দিন, যাতে করে লাইভ অ্যাটেন্ড করতে না পারলে রেকর্ডেড দেখতে পারি। তো প্রথমে ছিল ক্লাসে এসে লাইভই ক্লাস করতে হয় অফলাইন, তারপর হলো যাতায়াতের অনেক সমস্যা, ঝড় বৃষ্টি এক একদিন মিস হয়ে যায়, অনলাইন দিন, তাহলে তো আমি অল টাইম বাড়িতে থাকবো, করে নেবো। এবার অনলাইন দিয়ে কি হলো না, রেকর্ডেডও দিতে হবে, কারণ লাইভটা আমি নাও দেখতে পারি সেই সময়। এবার রেকর্ডেড দিয়ে কি হলো, স্যার ক্লাসের পিডিএফটাও দিন, ক্লাস করতে করতে নোটস নিতে পারবো না, তো এখন আমরা পিডিএফও দিয়ে দিই। দেন কি হলো, দেন স্টুডেন্ট বললো স্যার ডাউট ক্লিয়ারিং আলাদা ক্লাস দিন, কারণ ক্লাসে হয়তো কিছু বুঝলাম না, সেই সময় জিজ্ঞেস করতে ভুলে গেলাম, পরে জিজ্ঞেস করব, তো আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসও দিলাম। দেন স্টুডেন্টদের কি হলো, স্যার একটা সাপোর্ট নাম্বার তৈরি করে দিন, আমাদের কিছু অসুবিধা হলে আমরা যেখানে ফোন করে জিজ্ঞাসা করব। দেন আমরা সাপোর্ট নাম্বার করে দিলাম। দেন স্টুডেন্টদের কি হলো, স্যার রাত 2টোর সময় একটা কোশ্চেন পাচ্ছি না, আমি কাকে জিজ্ঞেস করব? দেন আমরা এখন এআই এনে দিয়েছি আমাদের অ্যাপের মধ্যে, ভাই রাত 2টোয় তোমার কিছু কোশ্চেন আটকেছে, অ্যাপে গিয়ে এআইকে জিজ্ঞেস করে নাও, এআই সবসময় অ্যাসিস্ট করার জন্য তোমায় রেডি আছে। এবার আমি কি তাহলে রাগ করবো স্টুডেন্টদের ওপর? হ্যাঁ এটাও চাই, ওটাও চাই, সেটাও চাই, এত কিছু দিলাম তোমাদের। অ্যাসপিরেশন বাড়ছে না, দেশ এগোচ্ছে, আমাদের স্টুডেন্টরা এগোচ্ছে, ওদের হাঙ্গার বাড়ছে, এটা তো টিচার হিসেবে আমার আনন্দের কথা। যে ও একটা ক্লাসও মিস করতে চায় না, তো রেকর্ডেড চাইছে, ও একটা ক্লাস নোটসও মিস করতে চায় না, তো পিডিএফ চাইছে, ও রাত 2টোর সময় কোশ্চেন সলভ করছে এবং আটকাচ্ছে, তো এআই চাইছে। অ্যাসপিরেশন যেখানে আছে সেখানে ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, সেখানে ডিমান্ড বাড়বে। আপনি মনে করুন না, আমার মনে পড়ে ছোটবেলায়, মানে কলেজ লাইফে, আমি যখন ট্রেনে, লোকাল ট্রেনে কলকাতায় আসতাম, তখন মোটামুটি আলাদাই ট্রেন ছিল, যেটা ছাড়ার সময় তার থেকে আধ ঘন্টা পর ট্রেন ছাড়তো। আজকের দিনে উইথ টাইম এখন আমি দেখি যে ট্রেন ছেড়ে দেয় ছাড়ার ঠিক টাইমে, 2-3 মিনিটের মধ্যে, মাঝখানে যেতে যেতে দেরি করে। তো আমি কি আনন্দ করবো, বাহ 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 এখন তো টাইমে ছাড়ে, আর অত দেরি হয় না, কিছুটা দেরি হয়? আমার তো ডিসস্যাটিসফ্যাকশন আছে, আমার আরও ওয়ান্ট আছে দেশের সরকারের প্রতি, যে টাইমে যেন পৌঁছায়, সেটাও দেখো। টাইমে পৌঁছে গেলেই কি আমি হ্যাপি হয়ে যাব? না, আমি তো আরও এগোতে চাই, আমার দেশ তো আরও এগোতে চায়। যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে সেট নেই কেন? ট্রেন টাইমে ছাড়ছে, টাইমে ঢুকছে, সব ঠিক আছে, বৃষ্টিতে ভিজছি কেন আমরা? তো সেট হবে। সেট হলে কি আমি থেমে যাব? নো। প্ল্যাটফর্মে নোংরা কেন? তো প্ল্যাটফর্ম পরিষ্কার হবে। প্ল্যাটফর্ম পরিষ্কার হলেই কি আমি থেমে যাব? না। টয়লেট বন্ধ থাকে কেন? টয়লেট ওপেন করো। টয়লেট ওপেন হলেই কি আমি থেমে যাব? না। টয়লেট ক্লিন নেই কেন? টয়লেট ক্লিন করো। এই সবগুলো রেল করে দিলেই কি আমি থেমে যাব? না। শিয়ালদায় নেমে তারপর কি করে যাব? শিয়ালদা থেকে মেট্রো করে দাও। শিয়ালদায় মেট্রো হয়ে গেলে কি আমি থেমে যাব? হয়ে গেছে? না। এবার আমি বলবো মেট্রো নন এসি কেন? মেট্রো এসি করে দাও। মেট্রো এসি হয়ে গেলেও কি আমি থেমে যাব? না। তো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে ঠিক টাইমে ট্রেন ছেড়ে শেডের নিচে দাঁড়িয়ে বৃষ্টিতে না ভিজে ক্লিন ওয়াশরুম ইউজ করে ক্লিন স্টেশন দিয়ে ট্রেনে উঠে ট্রেন ঠিক টাইমে রিচ করে শিয়ালদায় নেমে শিয়ালদা থেকে এসি মেট্রো ধরে আমি যেখানে যাচ্ছি সেইখানে গিয়ে যদি এসকেলেটর খারাপ থাকে তো আমি বলবো এবার এসকেলেটরও সব ঠিক করো, যাতে আমার উঠতে কষ্ট না হয়। তো ডিম্যান্ড তো বাড়বেই, কারণ আমরা কি পাকিস্তানে থাকি নাকি আমাদের কোনো ডিম্যান্ড নেই, আমরা এগোবো না? ডিম্যান্ড বাড়বে, ডিসস্যাটিসফ্যাকশন আছে আমাদের দেশে, কারণ আমাদের দেশের প্রত্যেকটা মানুষ সুপার ডুপার স্পিডে আরও এগোতে চাইছে। ইটস ওকে।
এবং এই অ্যাসপিরেশন ফুলফিলমেন্টের দায়িত্বই গভর্নমেন্টের, সেই জন্যই তাদেরকে ভোট দেওয়া হয়। গভর্নমেন্ট যদি বলে 15 বছর আগে তো এটা ছিল না, আরে তো তোমাদের ভোট দিয়ে আনা হয়েছে কেন? আরো কাজ, আরো স্পিড। যতদিন না আমরা পৃথিবীর 1 নাম্বার দেশ হচ্ছি, তারপর গিয়ে আমি আমার স্টুডেন্টদের বোঝাতে রাজি আছি যে ভাই অনেক কিছু হয়েছে, আবার একটু রিল্যাক্স করো, মনকে শান্ত করো, চাওয়া পাওয়া একটু কমাও, বাট 1 নাম্বার তো আগে হতে হবে আমাদের। এবার এই যে ডিসস্যাটিসফ্যাকশনটা আছে না, এই ডিসস্যাটিসফ্যাকশনটাকে পৃথিবীর অন্যান্য দেশের এজেন্সিরা একটা মেন টুল হিসেবে ধরে নিয়েছে যে ভারত এখন অ্যাসপায়ারিং নেশন, অ্যাসপায়ারিং মানে ডিসস্যাটিসফ্যাকশনটাকে কাজে লাগাতে হবে দেশের বিরুদ্ধে, যাতে আন্দোলনে নেমে যায় এরা। এবং ভারত সরকারের অন্যতম বড় ভুল হচ্ছে কমিউনিকেশনে ক্ল্যারিটি না রাখা। সরকার বিভিন্ন ক্ষেত্রে অনেক কিছু করছে কাজ, ওকে, বাট সেটার কমিউনিকেশনে ক্ল্যারিটি কোথায়? ক্লিয়ার করে বলতে হবে না যে আমরা এটা করছি, এই ডেট থেকে এটা হবে। অনেক জায়গায় কমিউনিকেশনের ক্ল্যারিটির অভাব আমি বোধ করেছি। আমি আপনাকে আজকে একটা কথা বলছি, মিলিয়ে নিন, স্ক্রিনশট নিয়ে রাখুন, কেটে রাখুন। অন্নপূর্ণা ভান্ডারের টাকা যারা এলিজিবল তারা সবাই পাবে। এই নিয়ে আমি ফেসবুকে ভিডিও করেছিলাম, স্কিল বাংলা ফেসবুক পেজে। কিন্তু সরকারের তরফ থেকে ক্ল্যারিটি ছিল? সত্যি করে বলুন তো, ক্ল্যারিটি ছিল না। নানান সময় নানান কথা, বারবার পোর্টাল আপডেট হচ্ছে। আপনি বলবেন স্যার সরকারও তো প্রথম করছে, তোরাও বুঝতে পারছে না। ঠিক আছে, বাট তুমি সরকার, তুমি বাচ্চা ছেলে নও। সরকারের ভুল হওয়া উচিত নয়। 0.01% ক্ষেত্রে ভুল হলো, ইটস ওকে। 99.99% ক্ষেত্রে সরকারকে পারফেক্ট থাকতে হবে। তারপর দেখুন যে এই 24 লাখ না 27 লাখ মহিলা আগের মাসে টাকা পেয়ে গেল, ব্যাপারটা খানিকটা থিতলো। এরপর দেখুন 1 কোটি সামথিং মহিলা যখন জুলাই মাসে টাকা পেয়ে গেল, ব্যাপারটা খানিকটা থিতলো। আগস্ট মাসে গিয়ে আমার ধারণা পুরোপুরি মিটে যাবে সমস্যা মিটতে টাইম লাগলো। এই টাইমের মধ্যে এই ডিসস্যাটিসফ্যাকশনটাকে এনক্যাশ করে যদি মহিলাদের উৎসাহ দিয়ে, ভুল বুঝিয়ে কয়েকটা সরকারি প্রপার্টিতে ভাঙচুর, গাড়ি টাড়ি পুড়িয়ে দেওয়া, এসব করিয়ে দেওয়া যেত। একদম নতুন নতুন সরকার বলে করানো যায়নি, কারণ সবাই ভাবছিল যে ঠিক আছে সবে এসছে, একটু দেখে নি। এই মিসকমিউনিকেশন বা কনফিউশন, ক্ল্যারিটির অভাব, এটাই যদি রাজ্যের কোনো ব্যাপারে আজ থেকে 3-3.5 বছর পর হয় না, এটাকেই যে কেউ বিদেশি শক্তি এনক্যাশ করে নেবে। সরকারের সব থেকে বড় ভুল, কমিউনিকেশনে ক্ল্যারিটি নেই, তার জন্য কনফিউশন, আর সেই কনফিউশন থেকেই অ্যানার্কির জন্ম দিচ্ছে কিছু নির্দিষ্ট আইডিওলজি যাদের মাথায় রয়েছে তারা। আপনি দেখুন এই যে গোটা সিজেপির প্রোটেস্ট, ককরোচ জনতা পার্টির, যেই প্রোটেস্ট স্থলেই কাছাকাছি কৃষকদেরও আসার কথা ছিল, আপাতত তাদের আটকানো গেছে। এখানে স্টুডেন্টদের, মানে এখানে যা সব দেখা যাচ্ছে প্রোটেস্টে, মনে মনে আপনি স্টুডেন্টদের বিশাল গালিগালাজ করছেন। যারা স্টুডেন্ট, বিশ্বাস করুন, যারা ওখানে অ্যাকচুয়াল স্টুডেন্ট গেছে তাদের দোষ নেই, ওরা না বুঝে গেছে। মানে আমি টিচার বলে আমার স্টুডেন্টদের সেফগার্ড করব বলে স্টুডেন্টদের হয়ে কথা বলছি তা নয়। স্টুডেন্টরা জানেই না, তারা একটা এক্সাক্ট কজে গেছে যে আমি নিট পেপার লিক হয়েছে, আমি তার প্রতিবাদ করব। এবার স্টুডেন্টদের ওই বলির পাঁঠা বানিয়ে যে যার মতো ফায়দা তুলছে, যার যা ইন্টেনশন রয়েছে। আপনি দেখুন না, পুলিশের চোখে স্প্রে করছে গোলমরিচের গুঁড়ো। কি উদ্দেশ্য? এরা নিটের পেপার লিকের বিরোধিতা বা প্রতিবাদ করতে এসছে। আমি নিজে একের পর এক পেপার লিকের বিরোধিতার প্রতিবাদে ছিলাম টিচার হিসেবে। সেন্ট্রালের শুধু যে নিটের পেপার লিক হয়েছে তা ভাববেন না, এসএসসি পরীক্ষার মিসম্যানেজমেন্ট হয়েছিল আগের বছর, আমাদের ইনস্টিটিউটের টিচাররা দিল্লিতে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে। আমরা তো কেউ কোনোদিন পুলিশের চোখে, মানে চোখ নষ্ট করে দিত মানুষের। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের।
পেপার স্প্রে, আদার উইপেন্স পার্ট অফ প্রোটেস্ট প্ল্যান। কি ধরনের ছাত্রদের শান্তিপূর্ণ প্রতিবাদ? অস্ত্র নিয়ে, গোলমরিচের গুঁড়ো নিয়ে পুলিশের চোখে স্প্রে করছে। পুলিশ কে? আমাদেরই আপনাদেরই আত্মীয় স্বজন কেউ যে পুলিশে চাকরি পেয়েছে একটা ছেলে বা মেয়ে, তার চোখ নষ্ট করে দেবো আমরা? এটা ছাত্র আন্দোলন? আপনি দেখুন স্টোন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, একের পর এক মিডিয়া রিপোর্ট করেছে। এই লোকটার মাথায় দেখতে পাচ্ছেন, দিল্লির এসিপি, এনারও স্টোন পেল্টিং এ মাথা ফেটে গেছে। পাথর ছুটছে, মনে হচ্ছে কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে কাশ্মীরের সেই জঙ্গি কালচার চলে এসছে। পুলিশ আর্মির দিকে পাথর ছোড়া যেরকম হতো কাশ্মীরে, পাথর ছুটছে। এত স্টুডেন্ট প্রোটেস্ট করেছি, কোথাও পুলিশকে পাথর ছুড়িনি আমরা। মানে আমারই দেশের একজন সরকারি কর্মী মানুষ, আমারই দেশের নাগরিক, তার আমি পাথর ছুঁড়ে মাথা ফাটিয়ে দিচ্ছি। এটা স্টুডেন্ট প্রোটেস্ট? এটা পুলিশের গাড়ি। এই গাড়িটা কেনা হয়েছে আমার ট্যাক্সের টাকায়, আপনার ট্যাক্সের টাকায়। আপনি বলবেন আমি তো স্যার ইনকাম ট্যাক্স দিই না। আরে ইনকাম ট্যাক্স দিতে হবে না, আপনি যাই করেন তার মধ্যেই জিএসটি ধরা আছে। আপনি সিমেন্টের বস্তা কিনলেও জিএসটি ধরা আছে, আপনি পেট্রোল ভরাতে গেলে ওর মধ্যেও বিভিন্ন ট্যাক্স ধরা আছে। ওই ট্যাক্সগুলো দিয়েই তো এই পুলিশের গাড়িগুলো কেনা হয়েছে। পুলিশের গাড়িটা কেন উল্টে ফেলে দিয়েছে, কাঁচ টাচ ভেঙে দিয়েছে। এই গাড়িটা সারাতে যদি 1 লাখ টাকা খরচ হয়, ওই টাকাটা কে দেবে? আমার টাকা, আপনার টাকা। এটা শান্তিপূর্ণ প্রতিবাদ? এরা কারা? আমি আপনাকে এর পরের ঘটনা দেখাচ্ছি। একজন মহিলা রিপোর্টার, এই ভিডিওটা দেখেছেন তো? এর মহিলা রিপোর্টারটার গলা এইভাবে জড়িয়ে ধরে এনাকে টানতে টানতে এই ছেলেটি নিয়ে চলে যাচ্ছে। আমি জানি না ইউটিউবে বলা ঠিক কিনা, যে মহিলাদের গায়ে এইভাবে হাত দেয়, সারা জীবনের জন্য জেলে রেখে লাইভ স্ট্রিমিং করে সকাল দুপুর রাত 3 বেলা খেতে দেওয়ার আগে আধ ঘন্টা করে পেটানো উচিত। সারা ভারতবর্ষে কারোর আর মাথায় ইচ্ছেটা আসবে না যে কোনো মহিলাকে এইভাবে হেনস্থা করব। এ স্টুডেন্ট প্রতিবাদ করতে এসছে, এদের তো আলাদা ট্রিটমেন্ট হওয়া দরকার। হবে, ট্রিটমেন্ট হবেও। আপনি দেখুন, দিল্লি পুলিশ এআই ক্যামেরা ফুটেজ স্ক্যান করতে শুরু করে দিয়েছে। সিজেপি প্রোটেস্টে কারা কারা ইনভলভ ছিল এই সমস্ত অপকর্মতে, এবং 10টা এফআইআরও রেজিস্টার হয়ে গেছে। খেয়াল রাখবেন, কাশ্মীরেও কিন্তু স্টোন পেল্টিং হতো, গভর্নমেন্ট কিছুদিন হতে দিয়েছিল। তারপর যখন সমস্ত ইনফরমেশন কালেক্ট করা হয়ে গেছিল, কারা টাকা দিচ্ছে, কারা নেটওয়ার্কে আছে, কারা ওই সময় ছিল, প্রত্যেকটা ভিডিও ফুটেজ, এমন অ্যাকশন নেওয়া হয়েছে, আজকে কাশ্মীর শান্ত হয়ে গেছে। তো স্প্রে করা থেকে স্টোন ছোড়া, পুলিশের গাড়ি ভাঙা থেকে মহিলা রিপোর্টারকে এইভাবে হেনস্থা করা, টানতে টানতে গলা পুরো হাত দিয়ে গ্র্যাব করে নিয়ে চলে যাওয়া, এর হিসেব তো হবে। এবং ওই বললাম, একটা ঠিকঠাক উদ্দেশ্য নিয়ে তৈরি হওয়া আন্দোলন, সেই আন্দোলনটা প্রথম থেকে যেটা বোঝাই যাচ্ছিল, স্টুডেন্টরা গিয়ে আন্দোলন করলে তো আন্দোলন হতো, কোনো অন্য উদ্দেশ্য সেই আন্দোলনটাকে সামনে রেখে দেশে একটা অ্যানার্কি তৈরির চেষ্টা। এবং আজকে তাদের মুখোশ খুলে পড়ছে, আসল মুখগুলো বেরিয়ে আসছে যে অ্যাকচুয়াল কি উদ্দেশ্য ছিল এদের। নিট নিয়ে কোনো কিছু শুনতে পাবেন না ওখানে। আপনি কি শুনতে পাবেন? আপনি দিল্লিতে লাস্ট 3-4 দিন ধরে শুনতে পাবেন ভারতবর্ষের আর্মিকে গালিগালাজ করা হচ্ছে, ভগবান শ্রীরামচন্দ্রকে অপমান করা হচ্ছে, পুলিশকে বলা হচ্ছে ইসকোভি রতনলাল বানায়েঙ্গে। রতনলাল কে? রতনলাল হচ্ছে 2020 সালে দিল্লি রায়েটে মারা যাওয়া একজন পুলিশ অফিসার, তার নাম রতনলাল।
যন্তর মন্তরে বলা হচ্ছে পুলিশকে দেখে চয়েকে পেটাই, রতনলাল বানাই। এবং এবং দিল্লি রায়টের অন্যতম অভিযুক্ত উমার খালিদ সন্ত্রাসবাদী। নিটের স্টুডেন্ট প্রোটেস্টে কোত্থেকে এই ব্যানার চলে এলো ফ্রি উমার খালিদ? তাহলে উমার খালিদদের যাতে ছাড়ানো যায়, জঙ্গিগুলোর মদতদাতাকে যাতে ছাড়ানো যায়, রায়টের প্ল্যান করা ক্রিমিনালদের মাস্টার মাইন্ডকে যাতে ছাড়ানো যায়, তার জন্য স্টুডেন্টদের আবেগকে ব্যবহার করে রেজনেট, অ্যাম্প্লিফাই, এক্সপ্লয়েট এবং এনক্যাশ করছে এই আন্দোলনের সামনের সারিতে যারা যারা রয়েছে, যারা যারা এই আন্দোলনের ব্লুপ্রিন্ট বানাচ্ছে। উমর খলিদের সঙ্গে নিটের কি সম্পর্ক? উমর খলিদ এডুকেশন মিনিস্টার হবে বেরিয়ে এসে? উমর খলিদকে ফ্রি করার সঙ্গে নিটের কি সম্পর্ক আছে? জিজ্ঞেস করুন সেই প্রত্যেকটা লোককে যারা সিজেপির এই আন্দোলনটাকে সামনে রেখে, স্টুডেন্টদের আন্দোলনটাকে সামনে রেখে ককরোচের মুখোশ পরে দেশে অরাজকতা তৈরি করতে চাইছে। যে ভাই একটা কথা বুঝিয়ে দাও, উমর খলিদ কি শিক্ষামন্ত্রী হবে এসে? ওকে ফ্রি করার সঙ্গে নিটের কি সম্পর্ক আছে? একটা পয়েন্ট, একটা কানেকশন। আর যদি না বোঝাতে পারো তাহলে অ্যাকসেপ্ট দ্যাট যে আইদার তুমি দেশদ্রোহী অর তোমার মাথায় কিছুই নেই ঘিলুতে। দেশদ্রোহীরা তোমাকে যা বোঝাচ্ছে তুমি আরশোলার মতো ডানা ঝাপটে ঝাপটে উড়ছো, তাই বুঝছো তোমার আইকিউ লেভেল খুবই কম। এদের নেতা সিজেপির ককরোচ জনতা পার্টির সৌরভ দাস, উমর খলিদের সঙ্গে ছবি। কি লিখছে সৌরভ দাস? মোলাকাত উইথ দ্য ব্রেভেস্ট উমর খলিদ, আ ম্যাড রেসপেক্ট ফর হিম অ্যান্ড হিজ আনডাইং স্পিরিট। উমর খলিদের জন্য যেখানে সৌরভ দাসের মনে ম্যাড রেসপেক্ট রয়েছে, এর পরেও সৌরভ দাসদের গ্যাং সিজেপি এদের উদ্দেশ্য বুঝতে না পারলে ডাক্তার দেখান, ডাক্তারকে গিয়ে বলুন যে আমার আইকিউ খুব কম, আমি কিছুই বুঝতে পারছি না। এর থেকে আর কি লিঙ্ক হতে পারে? তো একটা কথাই বলবো, সেটা হচ্ছে উমর খলিদদের জেলেই রাখতে হবে ভারতবর্ষের সেফটির জন্য। কোনো ককরোচের চাপের কাছে এইসব ভুলভাল জিনিসপত্র নথি স্বীকার করা যাবে না। স্টুডেন্টরা ফাঁসছে, স্টুডেন্টরা যাতে না ফাঁসে সেটাও সরকারকে দেখতে হবে। যে কোনো স্টুডেন্ট হয়তো এই প্রোটেস্টে ছিল, তাকে ধরে নিয়ে চলে গেল, ঠিক আছে, আপনি ইন্টারোগেশনের জন্য নিয়ে যেতে পারেন, বাট দিনের শেষে আইবিকে বুঝতে হবে, ইন্টেলিজেন্স ব্যুরোকে, যে ওকে ভুল বোঝানো হয়েছে, বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে। ওদের পিছনে যারা আছে তাদেরকে ধরুন, এদের কোনো দোষ নেই, বরং এরা মনের ফ্রাস্ট্রেশন থেকে এই আন্দোলনে এসেছিল, ভেবেছিল একটা প্ল্যাটফর্ম পেয়েছি। ওরা কি করে বুঝবে যে ওদেরকে ব্যবহার করে অন্য কিছু উদ্দেশ্য সফল করার চেষ্টা করছিল উমর খলিদ এবং তার দলবল? মাথায় রাখবেন, সামনে 15ই আগস্ট আসছে, স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে গোটা পৃথিবীর চোখ থাকবে ভারতের দিকে, এবং সেই সময় দিল্লিতে বড় কিছু ঘটানোর প্ল্যান করা হবে যাতে গোটা পৃথিবীর কাছে ইন্ডিয়ার ইমেজ এক ধাক্কায় নেমে যায়, গোটা পৃথিবীর অ্যাটেনশন চলে আসে। খেয়াল করে দেখুন, বিদেশি মিডিয়াগুলো কভার করতে শুরু করে দিয়েছে অলরেডি, এবং ইন্ডিয়ার প্রোগ্রেস যাতে আটকে দেওয়া যায়। কারণ বিদেশের এজেন্সিগুলোর কাছে খুব ক্লিয়ার মেসেজ R&AWর কাছে ভারতের, যে যদি পিওকেতে ঝামেলা হয় তো দিল্লিতেও হবে, যদি বালুচিস্তানে ঝামেলা হয় তো আমরা দিল্লিতেও করিয়ে ছাড়ব, যদি বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরানোর প্লট ইন্ডিয়া করে তো আমরা দিল্লিকে আনস্টেবল ডিস্টেবল করে দেব। ভারতবাসী হিসেবে আমাদের এটা করণীয় যে কোনো বিদেশি সংস্থা আমাদের দেশের কোনো ফল্ট লাইনকে এক্সপ্লয়েট করে যাতে কিছু করতে না পারে। আমাদের দেশে কোনো ফল্ট আছে, সেটাকে আমরা ঠিক করব, গণতান্ত্রিক উপায় আমরা চ্যালেঞ্জ করব। মনে রাখবেন, FCRA এটাকে পাশ করানোর জন্য ভারত সরকার পাগলের মতো এমপি জোগাড় করতে শুরু করেছে চারদিক থেকে। তৃণমূলের এমপি ভাঙিয়ে হোক, অন্য দল থেকে এমপি নিয়ে হোক, তাতে বিজেপির লোকেরাই বিজেপিকে গালি দিচ্ছে। কিন্তু এই মুহূর্তে ভারত সরকারের কাছে অমিত শাহের মাথায় একটাই চিন্তা,
যে যত গালি দিক পরে বুঝে নেব, যে করে হোক 362 এমপি জোগাড় করতে হবে লোকসভায়, এবং রাজ্যসভাতেও 2/3 মেজরিটি পেতে হবে, যাতে এফসিআরএটা পাশ করিয়ে নেওয়া যায়। কারণ এফসিআরএ পাশ হয়ে গেলে ভারতের এনজিওগুলোতে বিদেশের ফান্ড যে সমস্ত আসে সেগুলো কন্ট্রোলড হয়ে যাবে। ফান্ড আসতে পারবে, কিন্তু ভারতের এনজিওগুলোকে জবাবদিহি করতে হবে এই টাকা তুমি কোথায় লাগিয়েছো, কোন মানুষের জীবনের কোন উন্নতিতে লাগিয়েছো। বিদেশের ফান্ড নিয়ে বিদেশের ন্যারেটিভ বা অন্য কোনো লং টার্ম মিশনে ওই টাকা আর ইউজ করা যাবে না। তো মাথায় রাখবেন, এফসিআরএ যেদিন পাশ হয়ে যাবে আপনি জানবেন আইসিইউতে থাকা একটা রোগীর অক্সিজেন মাস্ক খুলে গেল, তো সে আর কয়েক মুহূর্ত বেঁচে থাকবে। তো প্রত্যেকটা বিদেশি সংস্থা বুঝতে পারছে একবার যদি 2/3 মেজরিটি নিয়ে মনসুন সেশনে সরকার এফসিআরএ বিল পাশ করিয়ে ফেলে, খেল খতম। ভারত বিদেশের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, ভারতকে আর বিদেশি সংস্থাগুলো কন্ট্রোল করতে পারবে না। তাই তারা মরণ কামড় দিচ্ছে, যে কোনো কিছু ঘটতে পারে, যে কোনো বড় কিছু ঘটতে পারে। কারণ যতগুলো বিগ প্লেয়ারের চোখ ভারতে আছে তাদের চোখ জাস্ট গেলে দেবে যদি একটা এফসিআরএ বিল পাস হয়ে যায়, খেলা শেষ হয়ে যাবে ওখানেই। তো আমি আপনি হয়তো অতটা বুঝছি না এফসিআরএ কি জিনিস, সাধারণ মানুষ, বাট বিদেশ হাড়ে হাড়ে বুঝছে এফসিআরএ কি জিনিস, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। এনজিওর মাধ্যমে ভারতে গন্ডগোল পাকানো ওখানেই শেষ হয়ে যাবে। তো এফসিআরএ আটকানোর জন্য ভারতে এখন বহু কিছু ঘটবে, জাস্ট দেখে নিন, মিলিয়ে নিন। এবং এবং আমি আপনাকে বলছি যে আপনি বলবেন স্যার ভারতের সরকার যদি কোনো ভুল করে আমরা তাহলে কি করব? নর্থ ইস্টকে দেখে শিখুন না। নর্থ ইস্ট বারে বারে গোটা ভারতকে রাস্তা দেখায়, পথ দেখায়। আছে কি এখানে? না, এখানে নেই। সার্চ করে নেবেন গুগলে, নর্থ ইস্টে ছাত্রছাত্রীরা কি অসাধারণভাবে নিট পেপার লিকের বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়েছে। প্রতিবাদ মানে কোনো মহিলাকে মলেস্ট করা, প্রতিবাদ মানে স্টোন পেল্টিং করা, এগুলো না করে আপনার হাতে ভোট আছে, আপনি সরকার পাল্টে দিন না। কোনো না কোনো রাজ্যে ভোট আসবে, কোনো না কোনো রাজ্যে পৌরসভা ভোট হবে, পঞ্চায়েত ভোট হবে। কোনো রাজ্যে কোনো জায়গায় বা সেন্ট্রালে সরকার যদি ঠিকঠাক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, জাস্ট চেঞ্জ দ্য গভর্নমেন্ট। গণতান্ত্রিকভাবে বিদেশের সংস্থাগুলোর হাতের পুতুল না হয়ে, তাহলেই তো সরকার ভয় পেয়ে যাবে যে ভাই দায়িত্ব পালন করতে পারিনি, ভুলভাল কাজ করেছি, স্টোন পেল্টিংও হলো না, কিছুই হলো না, এই রাজ্যে আমার সরকার পাল্টে গেল। সিম্পল। আপনার কাছে এর থেকে বড় প্রতিবাদের অস্ত্র আর কি আছে? বাট ইন্ডিয়ান আর্মিকে অপমান মেনে নিতে পারবো না, পুলিশকে রতনলাল বানাবে মেনে নিতে পারবো না, ফ্রি ওমর খলিদ মেনে নিতে পারবো না। এবং কিভাবে কানেক্টেড দেখুন, ভারতের ইকোনমিকে পুরো ডাউন করার জন্য। আপনি তো স্যার সব সময় বলবেন, আমার সাবজেক্ট বলে আমি বলছি না। মেইনটা দেখুন, একের পর এক লেখা প্রকাশ হচ্ছে। সিজেপির প্রোটেস্ট, যত প্রোটেস্ট হবে যে দেশে, সেখানে ইনভেস্টমেন্ট আসবে? আসবে না। আপনি দেখে নিন, সিজেপি প্রোটেস্ট ইন দিল্লি, ইজ ইট ওয়াইজ টু পজ ফ্রেশ ক্যাপিটাল অ্যালোকেশন টু দ্য ইন্ডিয়ান ইকুইটি? এই যে প্রোটেস্ট হচ্ছে, এই সময় কি ভারতবর্ষে নতুন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বন্ধ করে দেওয়া ভালো সিদ্ধান্ত হবে? কারণ কোনো দেশে যদি এইসব প্রোটেস্ট, আন্দোলন, ঝামেলা চলতে থাকে, সেখানে ইনভেস্টমেন্ট আসবে না, সোজা হিসেব। তো ভারতবর্ষ ডাউন হবে, আপনিও ইম্প্যাক্টেড হবেন যদি এই ধরনের অ্যানার্কি আমরা তৈরি করি গোটা রাজ্যে, গোটা দেশে। কারোর লাভ হবে না। তো আমাদের সব ভোট দিয়েই করতে হবে, যা প্রতিবাদ করার শান্তিপূর্ণ মিছিল, মিটিং, প্রতিবাদ, আন্দোলন, কর্মসূচি দিয়েই করতে হবে, এই ধরনের কিছু নয়। কারণ এগুলো বিদেশ চায়, এগুলো আমার দেশের কোনো স্টুডেন্ট চায় বলে আমার মনে হয় না। এবং সেই জন্য যে সমস্ত স্টুডেন্টরা গেছিল তারাও কয়েকদিন পর থেকে আর নেই ওখানে, যে ভাই এ তো ভুলভাল কাজ হচ্ছে এবার আমাদের নাম করে, এখানে আমাদের থাকা উচিত নয়।
কৃষকদের আন্দোলনের ক্ষেত্রেও একই কথা সত্য। বিদেশকে আন্দোলন হাইজ্যাক করতে দিলে হবে না। আমার বাড়ির কোনো প্রবলেম, ঝগড়া ঝাঁটি অশান্তি সব হবে, আমার পরিবারের মধ্যে সলভ করতে হবে। আপনারা কারা কারা আছেন বলুন, বাড়িতে প্রবলেম হলেই ক্লাবকে ডাকতে যান, আমার বাড়িতে এসে সালিসি করে দিয়ে যাও, পাশের বাড়িকে ডাকতে যান। খুব ভদ্রতার, সেটা খুব সম্মানের না? আমার পরিবারে তো এই নিয়ম, আমার ধারণা স্কিল বাংলার চ্যানেলের প্রত্যেক অডিয়েন্সের পরিবারে এই নিয়ম যে মনোমালিন্য হবেই বাড়িতে। 5টা থালা বাসন একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগে, 10 জন লোক একসঙ্গে থাকলে লাগবে না, আর দেশে তো 140 কোটি লোক, লাগবে না। বাট আমাদের পরিবারের মধ্যেই কথা বলে আলোচনা করে ডিবেট করে মেটাতে হবে। পাশের বাড়ি যেন জানতে না পারে এবং হাসতে না পারে, তো পাশের দেশ যেন হাসতে না পারে। এবং লাস্ট আমি আপনাদের একটাই কথা বলবো, আপনার যদি মনে হয় যে আর কন্ট্রোল করা যাবে না এই আন্দোলন, তো ভারতবর্ষের স্টক মার্কেটে টাকা লাগাবেন না, এইভাবে ভাবা যেতে পারে। কারণ আন্দোলন প্রতিবাদ এইসব করতে করতে দেশ শেষ হয়ে যাবে, ইকোনমি শেষ হয়ে যাবে। আর যদি আপনার বিশ্বাস থাকে যে না, ভারতের অ্যাডমিনিস্ট্রেশন আছে এখনো, জুডিশিয়ারি বেঁচে আছে এখনো, ইন্ডিয়ান আর্মি আছে, R&AW আছে, IB আছে, এবং সব থেকে বড় কথা ভারতের মানুষের মধ্যে এখনো ঠিকঠাক বিবেক আছে, মানুষকে ঠিক জিনিসটা বোঝালে মানুষ বুঝবে। ইটস টাইম, ইনভেস্ট করুন ভারতবর্ষের স্টক মার্কেটে। আপনি কি বিশ্বাস করেন তার উপর ডিপেন্ড করবে আপনার সিদ্ধান্ত, আপনার চিন্তাভাবনা। আমি তো একটা কথাই বলতে পারি যে দেখুন, ভারত যত এগোবে, প্রোগ্রেস করবে, ভারতবর্ষে ইন্টারেস্ট রেট কমে যাবে। আমরা ব্যাংক, পোস্ট অফিস এসব জায়গায় টাকা রাখি না, বিশেষ করে সিনিয়র সিটিজেনরা, সুদ থেকে যাতে একটু সংসার চলে যায়। এটা তেঁতো সত্য। কেন স্যার? আপনি যে কোনো ডেভেলপড কান্ট্রি দেখে নিন, ওখানে ইন্টারেস্ট রেট খুব কম। তার কারণ হচ্ছে ব্যাংক কি করে, আপনার টাকা, আমি ব্যাংকে টাকা রাখলাম, আমাকে 6% ব্যাংক সুদ দেবে, ওই টাকাটাই আপনি লোন নিলেন তো আপনার থেকে 7% নেবে, ওই যে মাঝখানের 1%টা, ওটা ব্যাংকের লাভ। ব্যাংক এইভাবেই চলে। তো আর এই লোন দেওয়া লোন নেওয়ার মাঝখানে জেনারেলি 1% গ্যাপ থাকে। এবার দেশের ডেভেলপমেন্ট করতে গেলে ব্যাংক চাইবে লোক বেশি করে লোন নিক। কেন? লোন নিয়ে কেউ যদি বাড়ি করে, তবেই ওই বাড়িটা তৈরি করতে রাজমিস্ত্রি, লেবার, কলের মিস্ত্রি, রঙের মিস্ত্রি সবাই কাজ পাবে। কোনো লোক যদি লোন নিয়ে, কার লোন নিয়ে গাড়ি কেনে, তাহলেই একটা গাড়ি কারখানা চলবে, শ্রমিকরা কাজ পাবে। তো দেশে ইকোনমিক মডেল বাঁচিয়ে রাখতে গেলে সরকার চাইবে বেশি করে মানুষ লোন নিক। আগেকার দিনে মানুষ শেষ বয়সে গিয়ে বাড়ি করত 60 বছরে, এখন 30-এ করে ফেলছে। কি করে? হোম লোন নিয়ে। কজন আর ক্যাশ টাকায় কিনছে ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, বাড়ি, গাড়ি? EMI-তে। এর ফলে দেশে ইকোনমিক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে, মানুষের চাকরি হচ্ছে। কারণ হোম লোন নিচ্ছে বলেই ব্যাংকগুলো চলছে, প্রাইভেট ব্যাংকে লোকের চাকরি হচ্ছে। আপনাকে ইকোনমি বুঝতে হবে না, আবেগে তো দেশ চলে না। লোন মানুষ কখন নেবে? আমাকে যদি বলে 20% রেট হোম লোনের, আমি নেব না? না, বাড়ি বুড়ো বয়সে করব, কি দরকার? আমাকে যদি বলে ইন্টারেস্ট রেট কমছে, বেশি টাকা দিতে হবে না, বলবো হ্যাঁ তাহলে ঠিক আছে, নিয়ে নেবো। এবার ইন্টারেস্ট রেট বাড়লে লোনের জন্যও বাড়বে, আর যে টাকা রেখেছে সেও বেশি পাবে। ইন্টারেস্ট রেট কমলে লোনের জন্যও কমবে, যে টাকা রেখেছে সেও কম পাবে। তো সরকার চাইবে ইন্টারেস্ট রেট যদি সবকিছু বাকি ঠিকঠাক থাকে কমের দিকে রাখতে, যাতে বেশি মানুষ লোন নেয় এবং ইকোনমিক কর্মকাণ্ড বৃদ্ধি পায়। ইন্টারেস্ট রেট কমের দিকে থাকলে যেমন লোনে কম লাগবে, সেরকম যে টাকা রাখছে তারও কম সুদ হবে। তো তাহলে আমেরিকার বুড়ো বুড়িরা, সিনিয়র সিটিজেনরা, মধ্যবয়সী লোকেরা, তারা সঞ্চয় করে না? তারা সুদের টাকায় খায় না? খায়। কি করে? ব্যাংক, পোস্ট অফিস থেকে তো ওরকম সুদ পাওয়া যায় না অন্যান্য ডেভেলপড কান্ট্রিতে। তারা সেই দেশের শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে রেখে দেয়। এর থেকে বড় জায়গা আর হয় না। আপনাকে ব্যবসা সামলাতে হচ্ছে না, কিন্তু কারোর একটা ব্যবসায় আপনি ইনভেস্ট করে রেখেছেন। ধরা যাক মুকেশ আম্বানি, টাটা, গৌতম আদানি, যে কোনো XYZ কারোর কোম্পানিতে আপনি ইনভেস্ট করে রেখেছেন 20 টাকা। তো তার কোম্পানি যত বড় হচ্ছে, সে খাটছে আপনার হয়ে,
অটোমেটিক আপনার 20 টাকাটাও বাড়ছে। এটাই তো শেয়ার মার্কেটের নিয়ম, যে মুকেশ আম্বানির কোম্পানির যদি ভ্যালুয়েশন হয় 2 কোটি আর আপনি ওখানে লাগিয়েছেন 20 টাকা, তো এই ভ্যালুয়েশনটা বেড়ে যেদিন হয়ে যাবে 2.5 কোটি, ঠিক আছে, আপনারও 20 টাকাটা বেড়ে হয়ে যাবে সেদিন 25 টাকা, এইভাবেই এগোবে। তো এর থেকে ভালো সুবিধা তো আর হতে পারে না, যদি বাড়িতে বসে বসে আমার অ্যাজ সাচ বিনা পরিশ্রমে টাকা চলে আসে। এবং এটা আপনাকে শিখতে হবে। কেন বলছি, আজ থেকে 5-10 বছর পর না ব্যাংক পোস্ট অফিসে সুদ দিয়ে চলবে না। বেঁচে থাকার উপায় শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড। এবং শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড জুয়া নয়, টাকা লাগিয়ে দিলাম ঘুমোচ্ছি টাকা বাড়ছে, না 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 না। দুটো জ্ঞান লাগবে আপনার। একটা জ্ঞান লাগবে যেটা আপনি এখন থেকে শিখছেন, আপনার কাজে দেবে, জিওপলিটিক্স। জিওপলিটিক্সের ওপর ডিপেন্ড করে শেয়ার মার্কেট। জিওপলিটিক্স যত আপনি বুঝবেন, আপনি সেগমেন্ট ধরে ফেলবেন, কোন কোন সেগমেন্টে এখন ইনভেস্ট করা উচিত হবে, কোন কোন সেগমেন্টগুলো ভারতে নেক্সট 10 বছরে ভালো যাবে। যুদ্ধ আসছে, এখন শেয়ার মার্কেট আপ যাবে না ডাউন যাবে, মেটাল আপ যাবে না ডাউন যাবে, এটুকু আপনি বুঝে যাবেন। নেক্সট আপনার লাগবে ফাইন্যান্সিয়াল নলেজ। এই যে মনে করে না অনেকে, বাহ মুকেশ আম্বানি খাটছে, ওর কোম্পানি বড় হচ্ছে, আর রামবাবু তো বাড়িতে বসে বসে ফুলে ফেপে উঠছে, অত সস্তা নয়। রামবাবুকে তার আগে খেটে ফাইন্যান্সিয়াল নলেজটা গেইন করতে হয়েছে, রামবাবুকে জিওপলিটিক্সটা বুঝতে হয়েছে, তবে তিনি সিদ্ধান্ত নিতে পেরেছেন যে কোন কোম্পানিতে আমি টাকাটা লাগাবো। তার এই পড়াশোনার দামে তিনি বাড়িতে বসে বসে চা খেতে খেতেও তার ব্যাংক অ্যাকাউন্ট ফুলে ফেপে উঠছে। তাকে আগে পড়াশোনাটা করতে হয়েছে, আর পড়াশোনার দাম তো সবসময় সবাই পাবেই পাবে। তো আমিও বলবো যে আপনারা এই পড়াশোনাটা করে নিন, তাহলে না মানে ভারতবাসী না প্রচুর টাকা কামায়, সঞ্চয় করে, দিনের শেষে দেখে যা এই টাকাতেও তো কুলোলো না, আর টাকাটাকে বাড়াতে জানে না। তো যদি আপনি ইন্টারেস্টেড হন, স্কিল বাংলা আপনাদের ফাইন্যান্সিয়াল স্কিল তৈরির দিকেই নজর দেবে। আমার দায়িত্ব আপনাদেরকে বাংলা ভাষায় ক্লাস প্রোভাইড করা। যিনি মেন কনসেপ্ট পড়িয়েছেন তিনি সেবি রেজিস্টার্ড সার্টিফাইড ফ্যাকাল্টি। যে কোনো ফ্যাকাল্টিকে দিয়ে আমরা ক্লাস করাই না স্কিল বাংলা। আপনার জন্য রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, অর্থাৎ আপনি এই মুহূর্তে এনরোল করলে এই মুহূর্তে স্টক মার্কেটের কোর্সে আপনি ক্লাস দেখতে শুরু করে দিতে পারবেন। আপনার ক্লাস করার জন্য কোনো ল্যাপটপ ডেস্কটপ দরকার নেই, ফোনেই হয়ে যাবে, বাড়িতে বসে অনলাইনে। এবং ফিজ আমার ধারণা সারা ভারতবর্ষে যেগুলো ঠিকঠাক ইনস্টিটিউট, যারা সার্টিফাইড ফ্যাকাল্টি দিয়ে পড়ায়, তাদের মধ্যে অন্যতম কম ফিজ আমাদের 4,500 টাকা। হ্যাঁ, এটা হয়তো অনেকের ছেলের বা মেয়ের স্কুলের মান্থলি ফিজ, আর এটা আমাদের এখানে জীবনে এককালীন ফিজ। যে ফিজটা দিয়ে আপনি যে নলেজটা পাবেন ফাইন্যান্সিয়াল, সেটা দিয়ে আপনি এবার পুরো প্ল্যান করে ফেলতে পারবেন কিভাবে আপনার টাকা পয়সাগুলো আপনি সাজাবেন। এবং হয়তো জীবনের শেষে গিয়ে দেখবেন আজকের দিনে এই ঠিক ডিসিশনটা নেওয়ার জন্য হয়তো 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, মানুষ টু মানুষ ভ্যারি করবে অবশ্যই, এত টাকা আপনি বেশি করে ফেলেছেন, টাকা বাড়াতে পেরেছেন, কারণ এই দিন 4,500 টাকাটা ইনভেস্ট করেছিলেন, এবং সব থেকে বড় কথা নিজের সময়টা ইনভেস্ট করেছিলেন, আর তার থেকেও বড় কথা ইচ্ছাটা দেখিয়েছিলেন নলেজ গেইন করার। নলেজ ইজ মানি। টাকা আপনার বেড়ে যাবে যদি নলেজটা ঠিক থাকে। তো নলেজটা গেইন করে নিন। আর এই 4,500 টাকায় আপনি আরো হয়তো 100 টাকা মতো কম হয়ে যাবে ডিসকাউন্ট, আমি বলে দিচ্ছি। এইটা কিন্তু সারা জীবন থাকবে না। দুটো শর্ত রেখেছি আমরা, হয় প্রথম 72 ঘন্টা থাকবে এখন থেকে, নইলে এখন থেকে শুরু করে 1000 জন স্টুডেন্ট অবধি থাকবে। যদি দেখা যায় যে নেক্সট 24 ঘন্টায় 1000 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, বা নেক্সট 3 ঘন্টায়, তাহলে ওখানেই এই অফার এন্ড হয়ে যাবে। কোর্সের যা ফিজ 8,400 টাকা সেটা হয়ে যাবে। আর যদি দেখা যায় যে 950 জন ভর্তি হলো 72 ঘন্টায় গিয়ে, তাহলে যেহেতু 72 ঘন্টা হয়ে গেছে, তো ওখানেই এন্ড হয়ে যাবে, কোর্স ফি বেড়ে 8,400 হয়ে যাবে। এইভাবেই অ্যাপে অটোমেটিক সেট করা আছে। অর্থাৎ 72 ঘন্টা বা 1000 জন স্টুডেন্ট যেটাই আগে হবে, তারপরই কোর্স ফি বেড়ে যাবে। তো আমি বলবো
আপনারা যারা ইন্টারেস্টেড, নিজের পরিবারের কথা ভাবছেন, ভবিষ্যৎ এখন থেকে দেখে নিয়ে সেফ সুরক্ষিত করতে চাইছেন, গতানুগতিক উপায়ে পড়ে না থেকে পড়তে শুরু করুন নিজের সময় মতো। রবিবার ক্লাস করবেন, ট্রেনে যেতে আসতে কানে হেডফোন লাগিয়ে ক্লাস করে নেবেন। অল্প কয়েকটা ক্লাস আছে, নিজে সিদ্ধান্ত নিতে পারবেন 2.5 থেকে 3 মাসে কোন স্টকে টাকা লাগালে কি হবে। এটা আমার পার্সোনাল টিমের ফোন নাম্বার 9650634247। আমার টিমকে ফোন করে নিন এনি টাইম। রাত 1টা হলে আপনি যদি এই ভিডিও দেখেন তো তখনই করে নিন কল। আপনার আরও যা যা জিজ্ঞাস্য আছে আপনি জিজ্ঞাসা করে নিন। এই নাম্বারে ফোন করে না এক প্রেস করতে বলবে, এক প্রেস করবেন, তারপর ফোন কানেক্ট হয়ে যাবে। জিজ্ঞাসা করে নিয়ে এনরোল করে নিন, আর এনরোল করার সঙ্গে সঙ্গে একবার ক্লাসে ঢুকে দেখে নিন সব দেখতে পাচ্ছেন কিনা, বুঝতে পারছেন কিনা। তারপর আপনার সময় মতো আপনি ধীরে ধীরে ক্লাস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ।